কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাওবাদীর সাধারণ সম্পাদক বাসুভা রাজু নিহত হবার ঘটনায় দরদ উঠে উঠেছে রাজ্য বাম নেতৃত্বের। সিপিএম পলিট ব্যুরো থেকে এক বিবৃতি দেবার পর রাজ্যের প্রাক্তন পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ যে ভাষায় কথা বলেছেন তাতে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেছেন, নিহত এই সন্ত্রাসী তথা মাওবাদী নেতাকে সুযোগ দেওয়া যেত আত্মসমর্পণ করার জন্য, কিন্তু ত্রিপুরা রাজ্যের 25 বছরের কমিউনিস্ট শাসন কিন্তু বলছে অন্য কথাই। ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলে আবু জমার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলিযুদ্ধের পরে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাওবাদীর সাধারণ সম্পাদক বাসুভা রাজু নিহত হবার ঘটনায় দরদ উতলে উঠেছে রাজ্য বাম নেতৃত্বের। সিপিএম পলিট ব্যুরো থেকে এক বিবৃতি দেবার পর রাজ্যের প্রাক্তন পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ যে ভাষায় কথা বলেছেন তাতে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেছেন, নিহত এই সন্ত্রাসী তথা মাওবাদী নেতাকে সুযোগ দেওয়া যেত আত্মসমর্পণ করার জন্য। ঠিক কি বলেছেন তিনি, সেটা শুনে নেওয়া যাক। গাত্রদাহ হচ্ছে, নকশালদের খুন করেছে, এর প্রতিবাদে পাখির মতো করে এই 7-8 জনকে খুন করলো। এর আগেও বেশ কতগুলি খুন করেছে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো তারা প্রতিবাদ করে বলেছে, এরা তো তোমাদের সঙ্গে কথা বলতে চাইছে, আবেদন করেছে। তাদের সংগঠনের সম্পাদক যাকে তোমরা খুন করলে সে বারবার মেসেজ পাঠিয়েছে, কথা না বলে এইভাবে পাখিকে যেভাবে খুন করা হয় সেভাবে তাদের খুন করছো, এভাবে সমস্যার সমাধান হবে? এটা ঠিক না, এটা অন্যায় হচ্ছে, আমরা এটা সমর্থন করি না। আমরা কিন্তু এই মাওবাদীদের রাজনীতিকে সমর্থন করি না, এটার বিরোধিতা করি, কিন্তু যেভাবে তোমরা তাদেরকে ট্যাকল করার চেষ্টা করছো সেটা ঠিক না। তোমরা কথা বলো, এই খুন খারাপি বন্ধ করো। সিপিএম পলিট ব্যুরোর এই বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। প্রেস রিলিজ জারি করেছে, যার মধ্যে ছত্তিশগড়ে যে 27 জন মাওবাদী, তার মধ্যে জেনারেল সেক্রেটারি কেশব রাও পর্যন্ত রয়েছে, তাদের এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে যে মাওবাদী উগ্রবাদীরা ধ্বংস হয়েছে, আর তার পক্ষে প্রেস রিলিজ জারি করা হয়েছে, কন্ডেমড করা হয়েছে। এটা হচ্ছে কমিউনিস্ট পার্টির আসলি রূপ। এতদিন যাবৎ ছত্তিশগড়ের মধ্যে বড় মাত্রায় রাজনৈতিক নেতা হোক, সুরক্ষা বাহিনী হোক, হাজারো লোকের হত্যা করেছে এরা। আজকে যখন মাওয়িস্টের জেনারেল সেক্রেটারি সহ 27 জন উগ্রবাদী, মাওয়িস্ট উগ্রবাদী খতম হয়েছে, তখন এরাদের আসলি রূপ কমিউনিস্ট পার্টি চলে এসছে তাদের পক্ষে। তার জন্য আমি তীব্র ঘৃণা করি এবং আজকের নজওয়ানদেরকে আমি বলবো, দেখে নিন এদের অরিজিনাল চেহারা, এরা কারা। এরা ভারতে বসে হোয়াইট কলার পলিটিক্যাল পার্টির তাকমা লাগিয়ে মাওয়িস্টদের, উগ্রবাদীদেরকে, দেশ বিরোধী ব্যবস্থাকে সবসময় ইন্ধন যোগানোর ডাইরেক্টলি কাজ করে থাকে কমিউনিস্ট পার্টি। এই কন্টেম্পটের মাধ্যমে সেটা পুরো দেশবাসীর কাছে প্রমাণিত হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বেশ ভালোভাবেই জানেন, পূর্বসূরিদের বেকায়দায় ফেলে কিংবা পার্টির অভ্যন্তরের প্রতিদ্বন্দ্বীদের জব্দ করার রীতিও রয়েছে কমিউনিস্টদের মধ্যে। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে ত্রিপুরা, কোথাও এই চরিত্রের অমিল নেই। ইতিহাসে বহু প্রমাণ রয়েছে কমিউনিস্ট নেতারা না শুনতে অভ্যস্ত নন। বিরোধিতা তো কোনো অবস্থাতেই তারা বরদাস্ত করেন না। প্রায় 3 দশক আগে তৎকালীন 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রত্যাশী শ্যাম হরি শর্মাকে সন্ত্রাসীরা প্রকাশ্য রাজপথে সন্ধ্যা রাতে পথসভায় অতর্কিতে হামলা চালিয়ে হত্যা করে। একাধারে গুলি আর ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান ভাজপা প্রত্যাশী শ্যাম হরি শর্মা। ত্রিপুরা রাজ্যের মানুষ ভুলে যায়নি সেলিম মিয়া নামে এক এসএফআই রাজ্য নেতার হত্যাকাণ্ডের মর্মান্তিক কাহিনী। সেই সময় বাধারঘাট দশদেব স্টেডিয়ামের নির্মাণ কাজ নিয়ে নেগোসিয়েশন মাফিয়ারা তাকে প্রকাশ্যে খুন করেছিল।
শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করার কারণে। কই, তখন তো তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। 1993 সালে পুলিশ আন্দোলনের অন্যতম নেতা স্বপন দাসকে খুন হতে হয়েছিল সেই বাম মাফিয়াদের হাতেই। বাম আশ্রিত আততায়ীরা রাতের আধারে স্বপন দাসের বাড়িতে ঢুকে তার স্ত্রীর সামনে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছিল তাকে। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিলেন কি মানিকবাবু? একই অবস্থা ঘটেছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিমল সিনহা হত্যাকাণ্ড এবং বিধায়ক পরিমল সাহা হত্যাকাণ্ডের ঘটনার ক্ষেত্রেও। সেই 1993 সাল থেকে রাজ্যে আমদানি হওয়া মাফিয়া রাজ শেষ হয়েছিল 2018 সালে ক্ষমতার পট পরিবর্তনের পর। কিন্তু যে কমিউনিস্ট নেতাদের রন্ধ্রে রন্ধ্রে মাফিয়াগিরি এবং সন্ত্রাসী মনোভাব পোষণ করে চলেছে, ক্ষমতা হারিয়ে সেই মনোভাব থেকে বিন্দুমাত্র সরে আসতে পারেননি মানিক সরকারের মতো কমিউনিস্ট নেতারা। বাম আমলে খুন হয়েছিলেন সরকারের মন্ত্রী, খুন হয়েছিলেন বিরোধী দলের বিধায়ক, খুন হয়েছিলেন এসডিএম। বাম আমলে গণহত্যা হয়েছিল বেশ কিছু অঞ্চলে। বাম আমলে রাজনৈতিক খুন হয়েছিল অজস্র। খুন হয়েছিল থানার লক আপে, গণদূতের পত্রিকা অফিসে তিনটে খুন হয়েছিল সেই বাম আমলেই। পুলিশের ডিজির বাড়ির সামনে খুন হয়েছিলেন শান্তা সাহা, খুন হয়েছিলেন সিপিআইএম নেতা জিতেন দাসের স্ত্রী। প্রকাশ্যে রাষ্ট্রীয় সন্ত্রাসের জোরে হত্যা করা হয়েছিল পাপাই সাহাকে, খুন হয়েছিলেন প্রীতম রায়, অতনু কর, রবি দেববর্মা, লিটন দেববর্মারা। বাম আমলেই খুন হতে হয়েছিল সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক, শান্তনু ভৌমিককে। খুন হয়েছিলেন দীপক বিশ্বাস, অতীশ চৌধুরী সহ আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব। বাম আমলে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনায় রেকর্ড সৃষ্টি হয়েছিল। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যে রয়েছে তার প্রমাণ। আসলে বাম আমলে বিরোধিতা করলেই তার কোনো নিস্তার ছিল না। আলোচনা করা দূরের কথা, আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। এরা কোনো নিয়ম, নীতি, শৃঙ্খলা মানে না। সন্ত্রাস আর কমিউনিস্ট একই মুদ্রার এপিঠ ওপিঠ। বিগত 25 বছরের বাম আমলে ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছে কিভাবে সন্ত্রাসের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করেছিল। ক্ষমতা হারাবার পর মানুষের কাছে মুখ দেখাবার জো বামেদের কাছে নেই। তখন সেই সন্ত্রাসের আড়ালেই রাজ্যের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছে বামেরা। ত্রিপুরা রাজ্যে বামেরা যদি ফের একবার কোনোভাবে ক্ষমতায় আসে, তখনও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবেই, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।